মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে ট্রিক্সগুলো আছে বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। সো এই ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই আমরা পড়ে যাব। এবং ভাইয়া ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা সাজেশন এমসিকিউ সাজেশন দিয়ে দিব। এবং এখানে আমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 30টা করে এমসিকিউ নিয়েছি। মানে বিগত বোর্ডে যে এমসিকিউ গুলা বারবার আসছে এরকম আমার বাছাইকৃত আমি নিজে অ্যানালাইসিস করে 30টা করে, অর্থাৎ আমাদের 7টা অধ্যায় 3 7 21 অর্থাৎ 210টা এমসিকিউ আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং সেখান থেকে তোমরা এমসিকিউ গুলা পড়ে যেতে পারো, বা মানে আমার এই সাজেশনকৃত 210টা এমসিকিউ একটু সলভ করে যাইও পরীক্ষার আগে। এক কথাই শেষ, পরীক্ষার আগে এই 210টা এমসিকিউ খুব ভালোভাবে সলভ করলে মোটামুটি 1 ঘন্টা যদি তোমরা ভালোভাবে সময় দিতে পারো এই 210টা এমসিকিউ অনায়াসে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। এবং পরীক্ষার হলে এমসিকিউটা পাওয়ার পর ইনশাআল্লাহ অনেক ভালো একটা ফিডব্যাক পাবা আশা করছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি 2026 ব্যাচ, আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আর তোমাদের পরীক্ষাও চলছে, তো পরীক্ষা প্রায় শেষের দিকে এবং শেষের দিকে আমাদের বায়োলজি পরীক্ষাটা বাকি আছে। আর আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এরপরে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা এন্ড দেন বায়োলজি পরীক্ষা। তো আজকে বায়োলজির ফাইনাল সাজেশন নিয়ে আমি রাফিদ তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে ভাইয়া একদম পুরো বইয়ের একটা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের যে শর্ট সিলেবাস অর্থাৎ প্রথম অধ্যায় জীবনপাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এবং 11তম অর্থাৎ একাদশ অধ্যায় জীবের প্রজনন, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এই যে মোট 7টা অধ্যায় এবং এই 7টা অধ্যায় থেকে তোমাদের এবার পরীক্ষা হবে এবং এই 7টা অধ্যায়ের আমি আজকে একটা সাজেশন দিব। তো আমরা শুরু করি। প্রথমেই তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবনপাঠ। এই জীবনপাঠ অধ্যায় থেকে আমাদের এট ফার্স্ট ক এবং খ নাম্বারের জন্য ক ও খ নাম্বারের জন্য আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ক এবং খ নাম্বারগুলো দেওয়া আছে এর বাইরে কোনো ক খ আসার সম্ভাবনা নাই, মানে আসবে না ভাইয়া। এটা হচ্ছে আমার একদম পুরো তোমার 10 থেকে 15 বছরের বোর্ড অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলা ক এবং খ নাম্বারের জন্য। অর্থাৎ আমাদের ভৌত ফলিত জীববিজ্ঞান, এই যে জীববিজ্ঞানের যে 2টা শাখা, এই শাখাগুলো থেকে যে কোনো শাখা কাকে বলে আসতে পারে। এবং খ নাম্বারে আসতে পারে যে বাস্তুবিদ্যা কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, শারীরবিদ্যা কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, কীটতত্ত্ব কোন জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, এইভাবে প্রশ্নগুলো আসবে খ নাম্বারের জন্য। ভৌত জীববিজ্ঞান কাকে বলে, যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ফলিত জীববিজ্ঞানের যে শাখায় জীবের প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এইভাবে করে আমরা এটা পড়ে নিব। আচ্ছা, ক খর জন্য। এবং সিকিউর জন্য ভাইয়া, সিকিউর জন্য 100% একদম কমন বা আসবেই বলতেই পারো যে আমাদের যে প্রথম অধ্যায় জীবজগতের যে রাজ্য আছে 5টা রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্য থেকে গ ঘ কোশ্চেন আসবে। গ নাম্বার কোশ্চেন আসবে কি, যে কোনো রাজ্যের একটা বৈশিষ্ট্য, যেরকম মনেরার নীলাভ সবুজ শৈবাল বা নস্টক ব্যাকটেরিয়া উদাহরণগুলো। প্রোটিস্টার মধ্যে কি আছে, অ্যামিবা, ডায়াটম, এককোষী শৈবাল, যেটা ভুল করবা না, নীলাভ সবুজ শৈবাল, এককোষী শৈবাল, প্যারামেসিয়াম বা বহুকোষী শৈবাল। ফানজাইয়ের ক্ষেত্রে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। প্লান্টের ক্ষেত্রে উন্নত সবুজ উদ্ভিদ। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে প্রোটোজোয়িত সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী। তো এই যে উদাহরণগুলা, এই উদাহরণগুলা তোমার চিত্রটা দিয়ে আসতে পারে। উপরে 3টা চিত্র দিয়ে দিল, ধরো যে ব্যাকটেরিয়া দিয়ে দিছে, এখান থেকে দিয়ে দিছে অ্যামিবা, আর এখান থেকে ধরো মাশরুমের ছবি দিয়ে দিছে, বলছে যে এটা এ, এটা বি, এটা সি। এখন গ নাম্বারে বলছে যে সি এর রাজ্যগত বৈশিষ্ট্য লিখো বা নির্ণয় করো। তখন আমাদের এই যে মাশরুম অর্থাৎ ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আবার ঘ নাম্বারে কি আসে, যে 2টা বা 3টা রাজ্যের মধ্যে তুলনা বা কোনটি উন্নত। প্রশ্নটা এইভাবে হতে পারে যে উপরোক্ত বা উদ্দীপকে দেওয়া এ বি সি এর রাজ্যগত তুলনা আলোচনা করো। বা বলতে পারি যে এ এবং বি এর মধ্যে কোনটা বেশি, কোনটা অধিক উন্নত। তো এরকম একটা কোয়েশ্চেন আসবেই, মাস্ট বি। অর্থাৎ আমার এই রাজ্যগুলোকে আমার খুব ভালোভাবে পড়তে হবে।
রাজ্যগুলো গেল। আর দ্বিপদ নামকরণ যে পদ্ধতিটা আছে আমাদের, দ্বিপদ নামকরণ পদ্ধতিটা মাস্ট বি। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি থেকে কোশ্চেন হয় যে তোমার নামকরণের পদ্ধতিটা আসতে পারে যে উপরোক্ত উদ্ভিদটির নামকরণ কিভাবে করব, বা শ্রেণীবিন্যাস কিভাবে করব, বা শ্রেণীবিন্যাস নামকরণটা কিভাবে করব। তো এইভাবে করে প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আমাদের পড়তে হবে। তাহলে এক অধ্যায় থেকে 5টা রাজ্য মাস্ট, দ্বিপদ নামকরণ পদ্ধতি মাস্ট, আসবেই কোশ্চেন, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতিটা। এবং কয়ের জন্য আমাদের যে বৈজ্ঞানিক যে নামগুলা দেওয়া আছে, এই বৈজ্ঞানিক নামগুলো আমরা পড়ে নিব। বৈজ্ঞানিক যে কয়েকটা নাম দেওয়া আছে, যে কোনো একটা আসতে পারে যে ধানের বৈজ্ঞানিক নাম কি লিখো, ক নম্বরে আসতে পারে শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি লিখো, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি লিখো, আসতে পারে। আচ্ছা, যেগুলা বইয়ে আছে আমরা ওগুলাই পড়বো এবং ওগুলা থেকে আসবে, আর বাইরে থেকে কোনো কিছু পড়ার দরকার নাই। প্রথম অধ্যায় গেল আমাদের জীবকোষ ও টিস্যু। আমরা প্রথমেই অধ্যায়টা খুললেই দেখতে পাবো যে এখানে কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করা আছে, এবং এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে থেকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট যেটা আছে, এই ক্লোরোপ্লাস্টের চিত্রটা মানে মহামারী লেভেলের ইম্পর্টেন্ট ভাইয়া। এই মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহকারে আসতে পারে। মাইটোকন্ড্রিয়ার হচ্ছে তোমার গঠন অবশ্যই চিত্রসহ আমরা পড়বো ভালোভাবে। আবার ক্লোরোপ্লাস্টেরও গঠন চিত্রসহ অবশ্যই, মানে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট পুরোটাই পড়বো ভাইয়া ভালো করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের চিত্রটা থেকে খুব বেশি কোশ্চেন হয়, এবং চিত্রটা আমাদের অঙ্কনের ক্ষেত্রেও কাজে আসে। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটারও গঠন চিত্র অবশ্যই, অর্থাৎ আমাদের কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর হচ্ছে নিউক্লিয়াস, এই 3টা চিত্র থেকে খুবই কোশ্চেন আসছে বিগত বোর্ডে। তো অর্থাৎ আমাদের এই 3টা চিত্র খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়বো অবশ্যই। আর বাদ বাকি যে কোষীয় আরো অঙ্গাণুগুলো আছে, এগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে ট্রিক্সগুলো আছে বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। সো এই ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই আমরা পড়ে যাব। এবং ভাইয়া ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা সাজেশন, এমসিকিউ সাজেশন দিয়ে দিব, এবং এখানে আমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 30টা করে এমসিকিউ নিয়েছি। মানে বিগত বোর্ডে যে এমসিকিউ গুলা বারবার আসছে, এরকম আমার বাছাইকৃত আমি নিজে অ্যানালাইসিস করে 30টা করে, অর্থাৎ আমাদের 7টা অধ্যায় 3 7 21 অর্থাৎ 210টা এমসিকিউ আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং সেখান থেকে তোমরা এমসিকিউ গুলা পড়ে যেতে পারো, বা মানে আমার এই সাজেশনকৃত 210টা এমসিকিউ একটু সলভ করে যাইও পরীক্ষার আগে। এক কথাই শেষ, পরীক্ষার আগে এই 210টা এমসিকিউ খুব ভালোভাবে সলভ করলে মোটামুটি 1 ঘন্টা যদি তোমরা ভালোভাবে সময় দিতে পারো, এই 210টা এমসিকিউ অনায়াসে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা, এবং পরীক্ষার হলে এমসিকিউটা পাওয়ার পর ইনশাআল্লাহ অনেক ভালো একটা ফিডব্যাক পাবা, আশা করছি আমি। এরপরে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এই তো আমাদের দ্বিতীয় অধ্যায় একটু বড় মনে হয়, এবং দ্বিতীয় অধ্যায়টা অনেকেই স্কিপ করতে যাও। তো এই যে সহজ প্রশ্নগুলো পড়লেই আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন কমন পাবো। মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের একটা কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কেন মাইটোকন্ড্রিয়া বলা হয়, এরকম খ নাম্বারে বা এসকিউতে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে তো তোমরা অবশ্যই পাবা। আর আমার স্ক্রিনে দেখানো যে ক এবং খ গুলো আছে, এই ক এবং খ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই ক খর বাইরে কোনো কোশ্চেন হবে না, এক কথাই শেষ। উদ্ভিদ ও টিস্যু থেকে আমরা পড়বো যে সরল টিস্যু আছে, আমাদের জটিল টিস্যু আছে। সরল টিস্যু থেকে প্যারেনকাইমা, কলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলার যে বৈশিষ্ট্যগুলো আছে, এবং এগুলা থেকে এমসিকিউ গুলাও হয় যে এটা কিসের অন্তর্ভুক্ত, বা এদের যে কাজগুলো আছে আর কি, কলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা। তো সিকিউতে এই যে প্যারেনকাইমাটা খুব বেশিবার আসছে, আমি দেখলাম যে প্যারেনকাইমাটা 100% খুবই ইম্পর্টেন্ট। সো প্যারেনকাইমাটা ভালোভাবে পড়ে যাবা, প্যারেনকাইমা এবং এগুলার কাজগুলা দেখে যাবা, এমসিকিউ আসে বা বহুপদী কোশ্চেন গুলোতে আমরা পাবো। জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে জটিল টিস্যু গঠিত, এবং জটিল টিস্যুর যে জাইলেমের মধ্যে এই যে ট্রাকিড আর ভেসেল, এই ট্রাকিড ভেসেল থেকে আমাদের সিকিউ খুব বেশি আসছে, অর্থাৎ ট্রাকিড আর ভেসেলটা খুব ভালোভাবে পড়বো, এটার চিত্রটা অনেক সময় আমাদের মাঝে আসে। এবং জাইলেম ফাইবারটাও আমরা ভালোভাবে পড়বো। আর ফ্লোয়েম থেকে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই কয়টা নিয়ে আমাদের ফ্লোয়েম টিস্যুটা গঠিত, অর্থাৎ ফ্লোয়েম টিস্যুটা ইম্পর্টেন্ট, ফ্লোয়েম টিস্যুর চিত্রটা ইম্পর্টেন্ট, এই চিত্রটা থেকে কোশ্চেন হয় 100%, খুবই ইম্পর্টেন্ট এই চিত্রটা থেকে আমাদের কোশ্চেন হয়, অর্থাৎ ফ্লোয়েম টিস্যুটা ভালোভাবে পড়বো। এরপরে আসি আমরা প্রাণী টিস্যুর মধ্যে আমাদের আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে। তো প্রথমে আমি আবরণী টিস্যুর কয়েকটা প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদগুলো পড়ে নিব। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু,
এই টিস্যুগুলোর থেকে এমসিকিউ মাস্ট বি একটা না একটা তোমরা পাবাই, অর্থাৎ আবরণী টিস্যুটা থেকে মাস্ট এমসিকিউ আসবেই। তো তোমরা আবরণী টিস্যুটা ভালোভাবে পড়বা এবং এই আবরণী টিস্যুটা থেকে খুবই কোশ্চেন হয় এবং আবরণী টিস্যুর তোমাদের আরেকটা যে স্ট্রেটিফাইড আবরণী, যেটা ট্রানজিশনাল আবরণী টিস্যু, এই ট্রানজিশনাল আবরণী টিস্যু আমাদের খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আবরণী টিস্যুটা একদম ফালা করে ফেলাবো ভাইয়া, এখান থেকে একটা এমসিকিউ আসবেই কমন। আবরণী টিস্যুর যে অনেকগুলো প্রকারভেদগুলো আছে। যোজক টিস্যুর হচ্ছে আমাদের যে রক্তটা, এই রক্তটা একটু আমরা পড়ে নিব। যোজক টিস্যুর রক্তটা থেকে অনেক সময় এমসিকিউ বা সিকিউ যদি আসে আমরা যেন লিখতে পারি রক্তটা থেকে। পেশি টিস্যুটা একদম মানে আপার লেভেলের ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃদপেশি আপার লেভেলের ইম্পর্টেন্ট। এখানকার যে তিনটা চিত্র এবং এই তিনটার মধ্যে তুলনা বা পার্থক্যটা আসে, অর্থাৎ ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশিটা আমরা ভালোভাবে করবো। হৃদপেশিটা খুবই ঐচ্ছিক অনৈচ্ছিকের মধ্যে এই হৃদপেশিটা আবার খুবই ইম্পর্টেন্ট, আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশিটা ইম্পর্টেন্ট। এবং স্নায়ু টিস্যুটা যেটা আছে, স্নায়ু টিস্যুটা আমাদের ইম্পর্টেন্ট এবং স্নায়ু টিস্যু থেকে আমাদের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এখানে লিখি, এটা হচ্ছে নিউরন কেন বিভাজিত হয় না? কেন বিভাজিত হয় না ভাইয়া বলো দেখি? এটা খ নাম্বারের জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট। নিউরন কেন বিভাজিত হয় না? কারণ নিউরনের মধ্যে কি থাকে না? সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই যে সেন্ট্রিওল, মামুর বেটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থাকে না, তার জন্য নিউরন বিভাজিত হয় না। এবং বিস্তারিত একটু লিখতে হবে খ নাম্বারের জন্য, যেহেতু এটা জ্ঞানমূলক, এবং আরো 2-3 লাইন একটু আমরা অনুধাবনটা টানবো। ওকে, এবং অঙ্গ ও তন্ত্র, আমরা ভাইয়া অনেকেই অঙ্গতন্ত্রটা একদম স্কিপ করি। আমি বলবো ভাইয়া খবরদার এটা স্কিপ করো না, এখান থেকে এমসিকিউ আসবেই, এমসিকিউ মাস্ট, একটা না একটা এমসিকিউ তোমরা পাবাই। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, বলবে যে নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ, নিচের কোনটির রেচনতন্ত্রের অংশ, নিচের কোনটি আরো যে তন্ত্রগুলো আছে এই তন্ত্রগুলোর অংশ কোনটি। তো এই যে অঙ্গ ও তন্ত্র থেকে অবশ্যই তোমরা পড়ে যাবে, অঙ্গতন্ত্র থেকে একটা এমসিকিউ আসবেই। আর এরপর হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্র যেটা আছে, এটা স্কিপ করা যায়, এটা থেকে এরকম হরহামেশা আমরা কোশ্চেন দেখি না। তো এই যে 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে এই যে কথাগুলো আমি বললাম বা যে সাজেশনগুলো বললাম, এগুলা থেকে আসবে কোশ্চেন, মানে এগুলোর বাইরে ভাইয়া কোশ্চেন হওয়ার না কোনো চান্সেস নাই। এবারে আমরা 3য় অধ্যায় কোষ বিভাজনের সাজেশনটা দেখে নিই। কোষ বিভাজনের মধ্যে দেখো, কোষ বিভাজন খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, হাতে গোনা 2টা টপিক, মাইটোসিস আর মিওসিস। আমরা যদিও জানি যে কোষ বিভাজন 3 প্রকার, একটা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো আমাদের এই বইয়ে অ্যামাইটোসিস বিষয়ে কোনো কিছুই আলোচনা করা নাই, কিন্তু আমাদের অ্যামাইটোসিস থেকেও কোশ্চেন হয়। তো অ্যামাইটোসিসটা কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি? সরাসরি, অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়া সরাসরি একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষের সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বিভাজন বলে। এবং এই অপত্য কোষ বিভাজন থেকে আমাদের কোশ্চেন হয়। তো অপত্য কোষ বিভাজন বলতে কি বোঝায়, তো আমরা লিখে দিতে পারবো, তো কোনো বিষয় না এটা। তো মাইটোসিস এবং মিওসিস, এবং মাইটোসিসের মধ্যে দেখো প্রত্যেকটা কোষ বিভাজনের 2টা করে ধাপ থাকে, যে মানে এক কথায় কোষ যখন বিভাজিত হয়, ক্যারিওকাইনেসিস আগে হয়, তারপরে হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিসটা সাইটোপ্লাজমের বিভাজন। এবং এই 2টা কোশ্চেন মহামারী লেভেলের ইম্পর্টেন্ট, মানে আমাদের বোর্ড পরীক্ষার জন্য। ক্যারিওকাইনেসিস কি বা কাকে বলে, সাইটোকাইনেসিস কি বা কাকে বলে। এর পাশাপাশি আবার ইন্টারফেজটা অনেক ইম্পর্টেন্ট। ইন্টারফেজ, আচ্ছা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি ক খ গুলা দিয়ে দিছি। তো এই ক খ গুলার বাইরে 3য় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসবে না, সোজা কথা। ইন্টারফেজ, কোষ বিভাজন হওয়ার আগের যে প্রস্তুতিমূলক কাজ, ইন্টারফেজ কাকে বলে, বারবার আসছে এই কোশ্চেনটা। সো ক নাম্বারের জন্য এই বিষয়গুলো তোমরা মানে এই ক খ গুলা ভালোভাবে দেখবে, এবং এগুলোর বাইরে কোনো কোশ্চেন নাই ভাইয়া। তো ক্যারিওকাইনেসিস কি? মানে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ কাইনেসিস মানে বিভাজন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াসের বিভাজন। এবং ক্যারিওকাইনেসিসটা 5টা ধাপে আমাদের মাইটোসিস, মাইটোসিসের ধাপসমূহ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং এখান থেকে দেখো আমি স্টার মার্ক 3টা করে স্টার মার্ক দিছি, মেটাফেজে আর অ্যানাফেজে, অর্থাৎ আমাদের 3য় আর 4র্থ এই 2টা ধাপ খুবই ইম্পর্টেন্ট, মানে চিত্র সহকারে, অর্থাৎ যে কোনো ধাপের বৈশিষ্ট্য চিত্র সহ, যে কোনো ধাপের বৈশিষ্ট্য প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে কোনো একটা আসতে পারে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ, এই 2টা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই চিত্র সহকারে, বৈশিষ্ট্য সহ। এবং আমাদের মাইটোসিসের যে গুরুত্বটা, এই গুরুত্বটা আমাদের সিকিউর ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঘ নাম্বারে আমরা জানি যে 4 মার্ক থাকে। এবং
মাইটোসিস আরেক নাম কি? সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কেন কোষ বিভাজন? কারণ এখানকার অপত্য কোষ অর্থাৎ মাতৃকোষে যা থেকে অপত্য কোষে তা থেকে, মানে মাতৃকোষ অপত্য কোষের যে গুণাগুণ, ডিএনএ সবকিছুই সমান থাকে, ক্রোমোজোম সবকিছু সমান থাকে। দ্যাটস হোয়াই এটাকে আমরা বলি সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। সো সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায় বা কাকে বলে আসতে পারে? আর রাসমূলক, এই রাসমূলক কোষ বিভাজন দেখো আমি 5 স্টার দিয়ে রাখছি। সো এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, মানে মাস্ট বি আসবে, মাস্ট বি। সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায়? রাসমূলক কোষ বিভাজন, যে কোনো একটা বডি তো আসবেই। রাসমূলক কোষ বিভাজন বলতে কি বোঝায়? কারণ এখানে কি অপত্য কোষটা হ্রাস পায়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়, মানে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা অপত্য কোষে যায় অর্ধেক হয়ে যায়, মাতৃকোষের অর্ধেক হয়ে যায় অপত্য কোষে। এই যে রাসমূলক কোষ বিভাজন এবং সমীকরণিক কোষ বিভাজনটা খুবই ইম্পর্টেন্ট। এবং মিওসিস থেকে মিওসিসের গুরুত্বটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং মিওসিসের একটা ঘ নাম্বার কোশ্চেন ভাইয়া কমন, প্রত্যেকটা বোর্ডে তুমি দেখবা বা সিকিউ গুলো অ্যানালাইসিস করে দেখবা যে মিওসিস থেকে এই কোশ্চেনটা বারবার আসছে। একটু কথাগুলোর মাঝে কিছু পরিবর্তন থাকে কিন্তু লাউকদু একই, যে গুণগত স্থিতিশীলতা বজায় থাকে মিওসিস কোষ বিভাজনের কারণে, পরিবেশের ধারা অক্ষুণ্ণ রাখে, এরকম অনেকভাবেই কোশ্চেনটা হয়ে থাকে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আবার মাঝে মাঝে মিওসিস ও মাইটোসিসের পার্থক্য এটা আসে, বা ঘ নাম্বারের ক্ষেত্রে তুলনাটা করতে বলে, যে উপরে দুইটা এরকম কোষ বিভাজনের চিত্র দেখাই দিছে, বললো যে এ ও বি বা এক্স ও ওয়াই, এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যকার তুলনা আলোচনা করো, বা এই দুইটার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কোনটা সেটা নিয়ে আলোচনা করো। তাহলে এই যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে মাইটোসিস, মিওসিস, রাসমূলক কোষ বিভাজন এবং যে কক্ষগুলা দেখাইছে এই কক্ষগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এই যে জীবনী শক্তিতে দেখো আমি 3টা বিক্রিয়া লিখে রাখছি, এই 3টা বিক্রিয়া থেকে আমাদের উদ্দীপকগুলা দিয়ে থাকে। তো প্রথম বিক্রিয়াটা কি? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, তার সাথে আলো বাই ক্লোরোফিল এবং গ্লুকোজ, পানি, অক্সিজেন, সালোক সংশ্লেষণ। আর যে শ্বসন অর্থাৎ সবাত শ্বসনে কি, যে গ্লুকোজের সাথে অক্সিজেন বিভিন্ন এনজাইম প্রভাবক হিসেবে এবং কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি, তার সাথে শক্তি উৎপন্ন হবে। আর যেটা অবাত শ্বসন সেটা তো অক্সিজেন ছাড়াই, মানে অক্সিজেনের অনুপস্থিতি অর্থাৎ গ্লুকোজ, এই যে ইথাইল অ্যালকোহল অর্থাৎ 2C2H5। এই এটিপি এর ভূমিকা থেকে, যে এটিপি কিভাবে উৎপন্ন হয়, এডিপি থেকে এটিপি, এএমপি এগুলো আমরা জানি, এডিনোসিন ট্রাইফসফেট। সো রিচার্জেবল ব্যাটারি, এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, আবার কেন শক্তি মুদ্রা, কেন জৈব মুদ্রা, এই প্রশ্নটা মহামারী লেভেলের ইম্পর্টেন্ট, এটা খ নাম্বারের জন্য আসবে। রিচার্জেবল মানে এটা সবকিছুই একই, শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, যাহা রিচার্জেবল ব্যাটারি। না যে শক্তিটা যে কোষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং কোষের কাজের জন্য বা কোষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দুইটা অঙ্গাণু কাজ করে, এই অঙ্গাণু দুইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। একদম এমসিকিউ আসবেই, এটা আসছেই, মনে করে এমসিকিউ আসবে। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এবং এখানে আরেকটা কথা আমরা মনে রাখবো যে এটিপির প্রতি মল, এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি বা কত কিলো জুল শক্তি জমা থাকে, যেমন 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পড়ে নিবা। আর ওখান থেকে ফসফোরাইলেশন কাকে বলে, ডিফসফোরাইলেশন কাকে বলে, এটা পড়ে নিতে হবে। এরপরে আসি আমরা সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা তো বললাম, বিক্রিয়াটা একদম ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। কার্বন ডাই অক্সাইডের সাথে পানি, মানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি এর সাথে বিক্রিয়া করে আলো বাই ক্লোরোফিল এবং C6H12O6 যে গ্লুকোজটা উৎপন্ন হয়, তার সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি উৎপন্ন করে। এটা একদম খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ে নিব। সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে হয়ে থাকে, যে আলোক পর্যায়ে, একটা আলোক নির্ভর পর্যায়ে যেটা আলো অপরিহার্য, আলো লাগবেই, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে অর্থাৎ আলো ছাড়াও এই পর্যায়টা চলে। আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় এটিপি, NADPH প্লাস H প্লাস বা NADPH2 এবং এর সাথে ফটোফসফোরাইলেশনটা ঘটে। আলোর সাহায্যে যে এটিপিটা তৈরি হয় তাকে বলতেছি আমরা ফটোফসফোরাইলেশন, এবং ফটোলাইসিস অর্থাৎ পানির যে ভাঙনটা, এই যে এগুলা এখানে উৎপন্ন হয়। আর এই যে এটিপি এবং NADPH এখানে পরে CO2 বিজারণ, যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, হ্যাঁ ওখান থেকে আমরা সালোক সংশ্লেষণ থেকে মনে রাখবো যে CO2 বিজারিত হয় এবং H2O যেটা পানি, এটা হচ্ছে জারিত হয়। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা আমরা মনে রাখবো, এবং CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যেরকম বায়ুমণ্ডলে কত পার্সেন্ট থাকে, 0.03% এবং পানিতে থাকে 0.3%, এটা মনে রাখবো। যার কারণে কি স্থলজ উদ্ভিদের থেকে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হারটা বেশি। এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট আসবে।
এরপরে আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আমাদের আলো অপরিহার্য না, মানে আলো ছাড়াও এই পর্যায়টা চলে, সেখানে CO2 বিজারণের গতিপথ। তাহলে এখানে আমাদের যেহেতু H2O অর্থাৎ পানিটা জারিত হয়, CO2 বিজারিত হয়, এই যে বিজারিত হওয়ার প্রসেস তিনটা, C3 অর্থাৎ কেলভিন চক্র বা C3 গতিপথ, আরেকটা হচ্ছে কি C4 হ্যাচো-স্লেক চক্র বা C4 গতিপথ, আরেকটা হচ্ছে CAM অর্থাৎ ক্রাইসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। প্রথম স্থায়ী পদার্থটা কি, এটা মনে রাখতে হবে আমাদের, যে তিন কার্বন বিশিষ্ট একদম ঠাড়া মুখস্থ, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 এর ক্ষেত্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখবো, এবং এখান থেকে আমাদের C3 ও C4 এর তুলনা বা পার্থক্য খ নাম্বারের জন্য আসে। এরপরে আলোর ভূমিকা, যে আমাদের মানে সালোক সংশ্লেষণে যে আলোর ভূমিকা, এখানে আলোর ভূমিকাটা পড়বা। আমাদের সালোক সংশ্লেষণ ভালো হয় লাল, নীল, কমলা, বেগুনি, এই 4টা আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, এবং এটা ভালো হয়। আর হলুদ আর হচ্ছে সবুজে হয় না আর কি, ভালো হয় না, হলুদ সবুজে ভালো হয়। প্রভাবকগুলো ইম্পর্টেন্ট, প্রভাবক থেকে কোশ্চেন হয়, প্রভাবক থেকে MCQ হয়, প্রভাবকটা পড়বা। গুরুত্ব আমাদের ঘ নাম্বারের জন্য গুরুত্ব অনেক ইম্পর্টেন্ট। শোষণের জন্য ইম্পর্টেন্ট, শোষণের সংজ্ঞা, এবং শোষণের ক্ষেত্রে দুইটা শোষণ, একটা সবাত শোষণ, একটা অবাত শোষণ। সবাত বলতে কি অক্সিজেন থাকে, আর অবাত শোষণ বলতে অক্সিজেন থাকে না। এই সবাত অবাত শোষণের প্রভাবকগুলো ইম্পর্টেন্ট, প্রভাবকগুলো পড়ে নিতে হবে MCQর জন্য, এবং প্রভাবক তার সাথে গুরুত্বটা। আর আচ্ছা, এই যে সবাত শোষণ আমাদের 4টা ধাপে হয়, গ্লাইকোলাইসিস, এসিটাইল ক এ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এবং দেখো গ্লাইকোলাইসিসে 8 অণু এটিপি, এসিটাইল কয়ে 6 অণু এটিপি, 2 অণু কার্বন ডাই অক্সাইড, ক্রেবস চক্রে 24 অণু এটিপি এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ মোট 38 অণু এটিপি সবাত শোষণে, আর হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি। এই যে এইটা থেকে MCQ আসবেই, MCQ আসবে 100% আসবে। সো এটা খুব ভালোভাবে আমি মজা করে বলি যে 8, 6, 24 গ্লাইকোলাইসিস, এসিটাইল কয়ে সৃষ্টি, আর একটা কি ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এটা হচ্ছে অবাত শোষণ, যেখানে 2 অণু এটিপি পাওয়া যায়, এবং অবাত শোষণের মধ্যে কি প্রথমে হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা খুবই আসে ক নাম্বার এবং MCQর জন্য, C3H4O3 ঠাড়া মুখস্থ। তাপমাত্রাটা আসে, এখন এই তাপমাত্রা থেকে না 100% MCQ। সালোক সংশ্লেষণের তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণের তাপমাত্রা হচ্ছে, এই যে সালোক সংশ্লেষণের তাপমাত্রা 22 অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে উত্তম তাপমাত্রা, আসবে MCQ। শোষণের ক্ষেত্রে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে সালোক সংশ্লেষণের তাপমাত্রা এবং শোষণের তাপমাত্রা থেকে একটা MCQ কম আসবে, একটা MCQ যে কোনো বোর্ডে আসবেই, দিনাজপুর বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা সালোক সংশ্লেষণ। শোষণের জন্য 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আমরা আমাদের একাদশ অধ্যায় জীবের প্রজনন, এবং আমরা জানি এই অধ্যায়ের আংশিক আমাদের সিলেবাসে দেওয়া আছে, যুক্ত করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদ প্রজনন, এবং এই উদ্ভিদ প্রজনন থেকে আমাদের সিকিউ আসবেই, যেহেতু একটাই টপিক, অর্থাৎ এই টপিকটা আমাদের ভালোভাবে পড়তে পারবো। যারা কিছু অধ্যায় স্কিপ করতে যাচ্ছ, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ি, এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকবেই, এবং এই অধ্যায় থেকে অ্যান্সারও সহজভাবে তোমরা উত্তর করতে পারবা প্রশ্নে। তার প্রথমে হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন অঙ্গ ফুল। এই ফুলের মধ্যে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলা থেকে MCQ থাকবে। পুংস্তবক এবং স্ত্রীস্তবক থেকে একটা MCQ মাস্ট বি, মানে MCQ এখান থেকে থাকবে, একটা হলেও থাকবে। অর্থাৎ এই যে দেখো একগুচ্ছ ফুল, বলবে যে নিচের কোনটি একগুচ্ছ ফুল, যে জবা একগুচ্ছ, দ্বিগুচ্ছ কি মটর, বহুগুচ্ছ শিমুল,
সিনজেনেসিয়াস বা যুক্তধানী প্রশ্ন এখান থেকে ক নম্বরে আসে আবার, যে যুক্তধানী কাকে বলে বা সিনজেনেসিয়াস কাকে বলে। এটা হচ্ছে গাঁদা, সূর্যমুখী, এটা যদিও বইয়ের মধ্যে দেওয়া নেই, তারপর আমি তুলে দিছি। দললগ্ন ফুল কি? ধুতুরা। সম্পূর্ণ ফুল জবা ধুতুরা, অসম্পূর্ণ ফুল লাউ কুমড়া, সবৃন্তক জবা কুমড়া, অবৃন্তক হাতিসুর, উভলিঙ্গ জবা ধুতুরা, একলিঙ্গ লাউ কুমড়া, ক্লিপ ফুল কলাবতী। তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো জবাটা কোথায় কোথায় পাচ্ছ, এক গুচ্ছে জবা পাওয়া যাচ্ছে, তারপর সম্পূর্ণ ফুলে জবা, হ্যাঁ, সবৃন্তকে জবা, এরপরে উভলিঙ্গ ফুলে জবা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের বহুপদীর জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। এখান থেকে এমসিকিউ আসবে। পুষ্পমঞ্জরি থেকে আমরা ক নাম্বারের জন্য পড়ব নিয়ত অনিয়ত ফুল পুষ্পমঞ্জরি কাকে বলে। পরাগায়ন কাকে বলে? দুইটা পরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন, এই দুইটার হচ্ছে পার্থক্য অনেক সময় আসে খ নাম্বারের জন্য। আর পরাগায়নের যে মাধ্যমটা, এই মাধ্যম থেকেও আমাদের এমসিকিউ বা খ নাম্বার আসবে। বলবে যে পতঙ্গ পরাগী ফুল বলতে কি বোঝায়, বা কোনগুলাকে পতঙ্গ পরাগী ফুল বলা হয়, এভাবে করে আমাদের কোশ্চেন গুলো আসবে। যে পতঙ্গ পরাগী ফুল কি? যে জবা আবার পতঙ্গ পরাগী, কুমড়া, সরিষা। বায়ু পরাগী ফুল কি? ধান হচ্ছে বায়ু পরাগী। পানি পরাগী কি? পাতা শেওলা। বলবে যে পাতা শেওলা কেন পানি পরাগী ফুল, ব্যাখ্যা করো, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। প্রাণী পরাগী ফুল কদম, শিমুল, কচু। এরপরে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বিষয়টা আমি পরে বলতেছি। সিকুর জন্য হচ্ছে পুংগেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, একদম মহামারী লেভেলের ইম্পর্টেন্ট এই দুইটা সিকুর জন্য, খুবই ইম্পর্টেন্ট। নতুন স্পোরোফাইটের গঠন, এটা অনেক সময় চলে আসে। অর্থাৎ পুংগেমেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি অবশ্যই চিত্র সহকারে আমাদের এটা লিখতে হবে বা আঁকতে শিখতে হবে। খুবই সহজ না ভাইয়া? পড়াইছি তো অনেক সহজ করে। প্রকৃত ফল আর অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি? আম, জাম, এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি প্রকৃত বা নিচের কোনটি অপ্রকৃত? আপেল, চালতা। এই যে বইয়ে এই দুইটা করে দেওয়া আছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রকৃত ফলের দুইটা, অপ্রকৃত ফলের দুইটা, এই দুইটাই মুখস্থ রাখবা, আর আদার্স কোনো পড়ার দরকার নাই। জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন থেকে জীবের বংশগতির মধ্যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, আমরা এগুলা পড়ছি। এবং বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। আবার ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান এবং স্থায়ী পদার্থ, প্রধান উপাদান এবং স্থায়ী পদার্থ। আর ডিএনএ এর মধ্যে আবার বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ কেন বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, রাসায়নিক ভিত্তি বলতে কি বোঝায়, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আরএনএ। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে কি কি আমরা পাই, যে নিউক্লিওটাইড যে তিনটাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা, N2 বেস মানে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএ এর ক্ষেত্রে কি থাকে, ইউরাসিল থাকে। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন আমরা লেখার সময় লিখবো। আর অজৈব ফসফেট, এই তিনটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি বা কাকে বলে আসতে পারে ক নাম্বারের জন্য, অর্থাৎ আমরা লিখতে পারি জানো। এরপরে এই যে নাইট্রোজেন বেস, আবার এই যে পিউরিন আর পাইরিমিডিন দিয়ে গঠিত। পিউরিন কি? এডেনিন আর গুয়ানিন। একটা পাইরিমিডিন কি? সাইটোসিন আর থায়ামিন। আবার এদের মধ্যে যে বন্ধন যুক্ত হয়, একটা পিউরিনের একটা পাইরিমিডিন, এই যে এডেনিন, পিউরিন আর পাইরিমিডিন থেকে আসলো কি, এটা থাইমিন। তাই এই যে এডেনিন আর থাইমিন পরস্পরের সাথে দ্বিবন্ধ যারা যুক্ত হয়, আর গুয়ানিন আর সাইটোসিন পরস্পরের সাথে ত্রিবন্ধ দ্বারা যুক্ত হয়। অর্থাৎ আমি, তুমি 2 জন, গরু চড়ায় 3 জন। মনে রাখা যাবে তো? আচ্ছা, এরপরে আমরা জিনে আসি। জিনের ক্ষেত্রে মেন্ডেল চাচ্চুর যে মটরশুটি পরীক্ষাটা, লম্বা খাটো মটরশুটি, আর অনেক জায়গায় আমি দেখলাম যে বোর্ড পরীক্ষাগুলোতে সাদা ফুল লাল ফুল দিয়ে আসছে। তো এটার যে সংকরায়নটা, এটা আমরা সকলেই জানি, পারবো। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট। আর ডিএনএর অনুলিপনটাও ইম্পর্টেন্ট। এটা যদি হয় 3 স্টার, এটা হচ্ছে 2 স্টার। আর ডিএনএ টেস্ট আমরা এমসিকিউর জন্য পড়বো। লিঙ্গ নির্ধারণটা সিকিউর জন্য 1 স্টার। আর কালার ব্লাইন্ডনেস আর হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে একটি পিগমেন্ট না থাকলে লাল ও সবুজ পার্থক্য করতে পারে না রঙের, আর একাধিক পিগমেন্ট নষ্ট হয়ে গেলে লালের সাথে নীল এবং হলুদও পার্থক্য করতে পারে না। আর পুরুষের ক্ষেত্রে 10 জনে প্রতি 10 জনে একজন আক্রান্ত হয়, অর্থাৎ 10%, এটা মনে রাখবা। আর এই যে হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, এটা একটা, এই যে এটা সেবনের মাধ্যমে, এটা একটা ওষুধ আর কি, এটা সেবনের মাধ্যমে এই পিগমেন্টগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই যে আমাদের 11-12 অধ্যায়, আর একটা আমাদের লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে 13 অধ্যায়। আমরা এবার একদম শেষ অধ্যায়, যেটা জীবের পরিবেশ, ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট সাজেশনগুলো। তো
তো এই অধ্যায়ে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে জড় উপাদান আছে, ভৌত উপাদান এবং জীবজ উপাদান বা জীব উপাদানগুলো। জড় উপাদানের মধ্যে জৈব এবং অজৈব, আমরা পড়ে নিব কোনগুলো জৈব অজৈব, এখান থেকে এমসিকিউ আসবে। ভৌত উপাদানটাও পড়বো। জীব উপাদানের মধ্যে উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক কি তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, পড়ে নিবে। খাদক তৃণভোজী অর্থাৎ প্রথম স্তরের খাদক কারা, প্রথম স্তরের খাদক এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাংসাশী অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদক কারা, দ্বিতীয় স্তরের খাদক, এবং তৃতীয় স্তরের খাদক আর সর্বোচ্চ খাদক। এটা থেকে এমসিকিউ আসবে, প্রশ্ন হবে এখান থেকে। আর খাদ্য শিকল এবং খাদ্য শৃঙ্খল ইম্পর্টেন্ট সিকিউ উইথ এমসিকিউ। শিকারজীবী, পরজীবী, মৃতজীবী, বলা হবে যে মৃতজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়, পরজীবী খাদ্য শিকল বলতে কি বোঝায়, এটা শর্ট কোশ্চেন আমরা পাই বা শর্ট কোশ্চেনে কিন্তু এবার দিবি। তাহলে শিকারজীবী, পরজীবী, মৃতজীবীর উদাহরণগুলো ফোকাস করবা, যে উদাহরণগুলো বইয়ে দেওয়া আছে এই উদাহরণগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে বা আমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দিবে। এই শর্ট কোশ্চেনগুলো আমাদের অ্যানসার করতে হবে। এবং খাদ্যজাল, খাদ্যজালটা আমরা ভালোভাবে পড়বো। খাদ্যজাল থেকে অনেক সময় আমাদের সিকিউ গুলা হয়, খাদ্যজাল থেকে অ্যাকচুয়ালি খাদ্যজাল থেকে সিকিউ হয়। সিকিউ খাদ্যজাল দিয়ে দিবে, বলে দিবে এই খাদ্যজালটা বিশ্লেষণ করো বা আলোচনা করো। ট্রফিক লেভেল কি বা কাকে বলে, জীব বৈচিত্র্য কি বা কাকে বলে, এটা পড়ে নিব। এবং সিকিউর জন্য আচ্ছা, সিকিউর জন্য পুকুরের বাস্তুতন্ত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে আমাদের আরেকটা পার্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, সেটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে কি মিউচুয়ালিজম, কমেন্সেলিজম। মিউচুয়ালিজমের মধ্যে স্টিম জাতীয় উদ্ভিদের নডিউল, আমি একটা উদাহরণ নিছি, রোহিণী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ, এই যে এগুলা উদাহরণ দিয়ে এমসিকিউ আসবে। এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে শ্বসন, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিসটা পড়বা ভালোভাবে, শ্বসনটা প্রতিযোগিতাটা পড়বা। শ্বসন থেকে এমসিকিউ গুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে, সেটা হচ্ছে স্বর্ণলতা। এবং স্বর্ণলতার চষক অঙ্গটার নাম কি, হস্টরিয়া। হস্টরিয়া নামক একটা চষক অঙ্গ। এমসিকিউ মাস্ট, এমসিকিউ একদম 100%। আরেকটা 100% এমসিকিউ, সেটা হচ্ছে এই যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার কি, এটা শ্বসন। অর্থাৎ আমাদের 13 অধ্যায় থেকে এই যে জীবের পরিবেশ অধ্যায়টা থেকে খাদ্য শিকল, খাদ্য জাল, বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এর উদাহরণগুলা, এবং এই যে মিউচুয়ালিজম, কমেন্সেলিজম, শ্বসন, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া, এবং জীব বৈচিত্র্য কি বা কাকে বলে। তারপরে হচ্ছে ট্রফিক লেভেল, ট্রফিক লেভেলটা ভালোভাবে পড়বো, এখান থেকেও আবার আমাদের এমসিকিউ প্রশ্ন হয় থাকে। তো এবং আমি এমসিকিউর জন্য, আমি তো আগেই বলছি যে এমসিকিউর আমি ডেসক্রিপশন বক্সে আমার 210টা টপ নচ এমসিকিউ আমি সাজাইছি। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে 30টা করে এমসিকিউ নিয়ে 7টা অধ্যায়ে 210টা এমসিকিউ আমার সাজেশনকৃত। এবং এটা আমি যেগুলো বোর্ডে বেশিবার আসছে, এই বোর্ডের এমসিকিউ গুলা আমি অ্যানালাইসিস করে এই এমসিকিউ গুলো সাজিয়ে দিছি। তো ডেসক্রিপশন বক্সে এমসিকিউ গুলো দেওয়া থাকবে, তোমরা পরীক্ষার আগে একবার হলেও এই 210টা এমসিকিউ অবশ্যই সলভ করে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে একটা ভালো রকমের ফিডব্যাক পাবা, আমি আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এই ছিল তোমাদের পুরা 7টা অধ্যায়ের একটা ফাইনাল সাজেশন এসএসসি 2026 ব্যাচ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা সুস্থ থাকো, সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ তোমাদেরকে অনেক দূর নিয়ে যাক, তোমরা অনেক ভালো করো। আজকে এই পর্যন্তই, ভাইয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।